শুভ নববর্ষ। কবি রয়েছে আপনাদের সঙ্গে। প্রত্যেকে খুব ভালো থাকুন। শুধুমাত্র বছর নয়, বছরের সংখ্যা নয়, দিন বদলে যাক, সময় বদলে যাক। আমরা বিশ্বাস করি যদি খারাপ থাকার কারণগুলোকে চিহ্নিত না করা যায় এবং সেগুলোকে উৎপাটিত না করা যায়, ইরেডিকেট না করা যায়, তাহলে ভালো থাকা যায় না। আমরা বিশ্বাস করি আমাদের বেঁচে থাকাটা ভীষণভাবে রাজনৈতিক, কারণ রাজনীতি নিয়ন্ত্রণ করে আমি কেমন থাকবো, আপনি কেমন থাকবেন, দেশ কেমন থাকবে, সমাজ কেমন থাকবে। তাই আমাদের সম্পূর্ণ অধিকার রয়েছে রাজনৈতিক ওরিয়েন্টেশনকে, রাজনৈতিক গতিবিধিকে, রাজনৈতিক ঘূর্ণাবর্তকে নিয়ন্ত্রণ করার। আজকের প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা এবং একটি সংবাদ দিয়ে প্রতিবেদন শুরু করব। খুব তাড়াতাড়ি আমাদের একটি নতুন পডকাস্ট চ্যানেল আসতে চলেছে। সেই পডকাস্ট চ্যানেলে গেস্ট হতে পারেন আপনিও, হোস্ট আমি। এখানে আপনাকে বলতে হবে আপনার মোটিভেশনের কথা, যা শ্রোতাকে, আপনার পাশের জনকে উৎসাহিত করবে। আপনার মোটিভেশনের কথা শোনাতে আসবেন আপনি আমার নতুন পডকাস্ট চ্যানেল, যার নাম দোহা, অ্যান আওয়ার উইথ কবির। এটি এবং আরেকটি পরামর্শ আপনাদের কাছ থেকে চেয়ে নেব। সেটা হলো এই চ্যানেলে, আপনাদের এই চ্যানেলে কী ধরনের আরও প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন, কার কার সাক্ষাৎকার আপনারা পেতে চাইছেন, আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানান। সরাসরি বিষয় যাই। আজকে কথা বলেছিলাম শুভময় মৈত্রের সঙ্গে। বছরের প্রথম দিন দিলীপ ঘোষকে কেন্দ্র করে রাজনৈতিক আমাদের যে চিত্রনাট্য, সেটা উত্তাল হয়ে উঠছে। দিলীপ ঘোষ, তার প্রত্যাবর্তন। তিনি কি আদৌ কোথাও গিয়েছিলেন? তার বক্তব্য, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কোনো ভুল করেননি এবং অমিত শাহ তার সাম্প্রতিক রাজ্য সফর, পশ্চিমবঙ্গ সফর, সেখানেও কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দির রাজনীতির বিরুদ্ধে একটি কথাও সেভাবে বলেননি, কিন্তু শুধুমাত্র বলেছেন দেরি হয়ে গিয়েছে। আবার একই সঙ্গে হুমায়ুন কবিরের মসজিদ রাজনীতি। তার সঙ্গে কি কোনো সেকুলার কোনো কর্মসূচি দেখা যাবে হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টিতে? সময় বলবে। কিন্তু বিজেপি কি কিছুটা দিশেহারা? কারণ অমিত শাহের বৈঠকের পরে আবার আবার দিলীপ ঘোষকে ফিরিয়ে আনতে হলো শপথে, এবং দিলীপ ঘোষ কিন্তু এর পরেও তার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে তার যে ক্ষোভ, সেটা গোপন করতে ছাড়ছেন না। দিলীপ ঘোষকে ফিরিয়ে আনতে হচ্ছে কেন? শ্রমিক ভট্টাচার্য কিছুটা উদার মনোভাবাপন্ন মানুষ, মনোভাবের মানুষ, কিছুটা সাহিত্যানুরাগী হিসেবে তার একটি পরিচিতি রয়েছে। তিনি একজন সংস্কৃতি মনস্ক বাঙালিকে অ্যাড্রেস করার জন্য বিজেপি শ্রমিক ভট্টাচার্যের মতো একজন মানুষকে রাজ্যের মুখ করেছিল। আরেকদিকে শুভেন্দু অধিকারী, তার ক্রেডেনশিয়াল কি, তার ক্রেডিবিলিটি কি কোনোভাবে হারিয়ে যাচ্ছে? এবং শ্রমিক ভট্টাচার্যকেও দেখা গিয়েছে কখনো কখনো তার চরিত্রের বাইরে গিয়ে চরিত্র বিরোধী কথাবার্তা বলতে। রবীন্দ্রনাথ সম্পর্কে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কেও তাকে বিরূপ মন্তব্য করতে শোনা গিয়েছে। অ্যাকচুয়ালি কি বঙ্গ বিজেপি কোনো খেই খুঁজে পাচ্ছে না, নাকি তারা খেলাটা শুরু হওয়ার আগেই ছেড়ে দিয়েছে? দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা কেন আবার? দিলীপ ঘোষের যে উগ্র হিন্দুত্ববাদী মনোভাব রয়েছে, সেটাকে এনকাশ করতে চাইছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দির রাজনীতিকে কমব্যাট করতে গিয়ে কোথাও বামেরা কিন্তু ক্রমাগতভাবে সিপিআইএম রুটি রুজির কথা বলেই চলেছে। এবং সব থেকে যে দুর্ভাগ্যজনক বিষয় আজকে আমাদের কথা বলে নিতে হবে, সেটা হলো তামান্না খাতুন, আমাদের ছোট্ট তামান্না। তামান্না মা সাবিনা, তিনি পর্যাপ্ত পরিমাণের ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এবং অভিযোগ হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট, যিনি গত ১.৫ দশক ধরে নাকানি চোবানি খাইয়েছেন কার্যত এই সরকারকে, আদালতে, রাজপথেও, তিনি কালকে কৃষ্ণনগরে একটি কর্মসূচিতে গিয়েছিলেন। এবং অভিযোগ হচ্ছে তড়িঘড়ি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সফরের আগে তামান্না খাতুনের মাকে পুলিশ সরিয়ে দেয় হসপিটাল থেকে, যাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে হসপিটালে দেখা না করতে পারে। ভয়ঙ্কর অভিযোগ। আজকে সিপিআইএম নেতৃত্ব মীনাক্ষী মুখার্জি, কনিনিকা ঘোষ, তারা দেখা করেছেন তামান্না খাতুনের মায়ের সঙ্গে, তামান্না খাতুনের পরিবারের সঙ্গে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, আগেও ছিলেন, ব্যক্তিগতভাবে আবারও পাশে থাকবেন, আইনি লড়াইয়ে পাশে থাকবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে দুর্গা অঙ্গন, অর্থাৎ আবার যে মন্দির রাজনীতি, মুর্শিদাবাদ, বাবরি মসজিদ, দীঘা জগন্নাথ মন্দির, উত্তরবঙ্গ মহাকাল মন্দির, নিউ টাউন খোদ কলকাতা দুর্গা অঙ্গন। তার বিরুদ্ধে সিপিআইএম নেতা গৌতম দেব, যার এক একটি অভিযোগের তীর একটা সময় বিদ্ধ করত তৃণমূল কংগ্রেসকে, তিনি আবারও কিন্তু স্বমহিমায় ফিরে এসেছেন। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করবেন।
এইভাবে কি মন্দির রাজনীতি করা যায়? এর অ্যান্টিডোট কি? নাকি আপনি এর সঙ্গে একমত? আপনাকে জানাতে হবে। আপনার ভালো থাকার উপায় কি? মন্দির মসজিদের রাজনীতি নাকি রুটি রুজির রাজনীতি, শ্রেণীভিত্তিক রাজনীতি? সেই সিদ্ধান্ত নেবেন আপনি, এবং আপনার ভালো থাকার চাবিকাঠি আপনার হাতে। সেই সিদ্ধান্ত নিতে চলেছেন আপনি এই শীত ফুরোলেই আগামী নির্বাচনে। কোন দিকে যাচ্ছে আপনার রায়? আপনাকে জানাতে হবে। বঙ্গ বিজেপি দিশেহারা, তৃণমূল ঐসৎ টালমাটাল, অমিত শাহকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে দেখা গেল না, তার স্টান্স যথেষ্ট নড়বড়ে লাগলো। সিপিআইএম কিন্তু ধারাবাহিকভাবে কাজের কথা বলে আসছে, ভাতের কথা বলে আসছে। আপনি কোন দিকে? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। শুনুন শুভময় মৈত্রের বক্তব্য। ওভার ফোন তার সঙ্গে কথা বলেছিলাম, কিছুটা যান্ত্রিক ত্রুটি, টেলিফোন নেটওয়ার্কের গন্ডগোলের জন্য সামান্য সমস্যা হতে পারে, সেটুকু মার্জনা করে নিয়ে শুনবেন। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে আবার নববর্ষের শুভেচ্ছা জানাই। জানাতে ভুলবেন না এই চ্যানেলে আপনারা আর কি ধরনের প্রতিবেদন দেখতে চান, কার সাক্ষাৎকার চান, এবং দোহা আমার নতুন চ্যানেল, পডকাস্ট চ্যানেল, সেখানে বিশেষ মানুষরা তো আসবেনই, অবশ্যই আসবেন আপনিও অতিথি হিসেবে। শুভময়দা, আপনার কাছে আমার একদম শেষ প্রশ্ন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই খবর হয়তো সেভাবে মেন স্ট্রিম মিডিয়ায় জায়গা পাচ্ছে না, কিন্তু অত্যন্ত অসুবিধা হচ্ছে। বছরের প্রথম দিন তামান্না খাতুন, যে ছোট্ট মেয়েটি আমাদের ছেড়ে চলে গিয়েছিল, তার মা অপরাধীরা ধরা পড়লো না এই ডিপ্রেশনের ফলে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন, এবং সিপিআইএম নেতৃত্ব তার সঙ্গে দেখাও করেছেন, যদিও সেটা খুব স্বাভাবিক। কিন্তু এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, অত্যন্ত হতাশাজনক একটি বিষয়, এবং এই ধরনের যে কোনো সামগ্রিক রাজনীতি তো আদতে ব্যক্তি মানুষের যে রাজনীতি, সেই ব্যক্তি মানুষের রাজনীতি যোগ করেই তো সামগ্রিক রাজনীতিটা তৈরি হয়। এবং সেইখানে এই হতাশার ঘটনা, এই ধরনের দুঃখজনক ঘটনা তো একটা নয়। এবং শুধু পশ্চিমবঙ্গই বা বলি কেন, সারা ভারত বা সারা বিশ্ব জুড়ে যে ধরনের হিংসার রাজনীতি চলছে চারদিকে, মানুষের মৃত্যু, মানুষের অসহায়তা, সেখান থেকে তো আমরা বেরোতে পারছি না। ফলে এইখানে অন্য কারোর সমালোচনা করার বদলে আয়নায় নিজেরা দাঁড়িয়ে একটুখানি নিজের মুখটা দেখা, আমরা নিজেরা কি ভুল করছি, এই যে রাজনীতির ভুলগুলো, এই যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড, বিজয় উল্লাসে একটি শিশুকে হত্যা করা আর কি। অর্থাৎ ভোটে তো তৃণমূল জিতেই গেছিল, অর্থাৎ ভয়ের পরেও শান্তি নেই। ঠিক কোন জায়গায় আমাদের পাওয়াটা পৌঁছে গেলে তখন আমরা শান্ত হব আর কি, সেই জায়গাটা তো সত্যিকারের সামগ্রিকভাবে একটা রাজনৈতিক ভাবনায় আসছে না। যিনি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসছেন, তিনি কিছুতেই ক্ষমতা ছাড়তে চাইছেন না। এই ঘটনা কিন্তু সারা বিশ্বের। ফলে এই ধরনের যে রাজনীতি চলছে, যে রাজনীতিতে একেবারে একটি ইনস্ট্যান্সিয়েশন হিসেবে তামান্নার কথা আসে, তার মায়ের হতাশার কথা আসে, সেই জায়গা থেকে বেরিয়ে নতুন বছর যে সত্যিকারের একটা সুন্দর পৃথিবীর সন্ধান দেবে এমনটা আমি নিজে মনে করি না। কিন্তু তবু তার সঙ্গেও তো সবসময় খারাপ ভেবে তো দিন কাটানো যায় না। মৃত্যু তো থাকবেই, হিংসা থাকবেই, অসহায়তা থাকবেই। তবু তার মধ্যে দাঁড়িয়ে আমাদের এই পশ্চিমবঙ্গে কিছু ভালো কাজ হবে, শিল্প হবে, ভালো পড়াশোনা হবে। ঠিক যেমন কোনো একজন ট্যাক্সি চালক যখন একটা হারিয়ে যাওয়া ব্যাগ, গয়নার বাক্স পৌঁছে দেন হুম, হুম। একজন অভাবী পিতার কাছে, ঠিক সেই ধরনের কিছু ভালো খবরও আমাদের সামনে আসবে। সুতরাং আপনার এই প্রশ্নের সত্যিকারের জবাব দেওয়ার মতন কোনো জায়গা নেই দীর্ঘশ্বাস ফেলা ছাড়া। সময়দা, আপনার সঙ্গে কথা বলছি, দর্শক অবশ্যই এই প্রশ্ন না করলে আমাকে তিরস্কার করবেন। এই বছরেই ভোট ২০২৬ চলে এলো প্রথম দিন। আ কি আ কিভাবে দেখছেন? নির্বাচনকে কিভাবে দেখছেন? মানে বামেরা বাংলা বাঁচাও যাত্রা করে একটা বিপুল উন্মাদনা তৈরি করেছে। আবার মন্দিরের রাজনীতি, আবার মসজিদের রাজনীতি। বিজেপি কিছুটা হলেও ম্রিয়মাণ। কারণ অমিত শাহকে কিন্তু দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির প্রশ্নে একেবারে নড়বড়ে তার স্টান্স। সবটা মিলিয়ে আপনি কিভাবে দেখছেন? না, দেখুন, এখনো অবধি কিন্তু তথ্যের ভিত্তিতে, অর্থাৎ একটা জিনিস হচ্ছে মানুষের উদ্দীপনা কোনো একটি রাজনীতির নিরিখে, আর একটা হচ্ছে ভোট বাক্সে তার প্রভাব পড়া। এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে আমরা যে সমস্ত ভোট দেখেছি বা সমীক্ষা দেখেছি, তাতে মূল লড়াই তৃণমূল এবং বিজেপির মধ্যে আছে বলেই মনে হচ্ছে। অবশ্যই যারা বামপন্থী মানুষ তারা হতাশ হবেন, কিন্তু তাদের কাছে যেটা পেশ করা যায় যে তারা তাদের মতন করে একটা লড়াই করছেন। সারা পৃথিবী বিভিন্ন ধরনের নীতি আছে, ভাবনা আছে, মতাদর্শ আছে,
সব জায়গাতেই যে সিপিএম কে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে এই দিয়ে তো বাম রাজনীতি সংজ্ঞায়িত হয় না। সুতরাং তারা তাদের মতন করে রাজনীতি করছেন, তাদের একটা যুব অংশের মুখ আছে যারা পথ হাঁটছেন, যারা অত্যন্ত ভালো বক্তব্য রাখছেন। সুতরাং রাজনীতি অনেক লম্বা সময়ের রাজনীতি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বাম রাজনীতি তার যে প্রাসঙ্গিকতা তাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু একই সঙ্গে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলতেই হয় যে এই মুহূর্তে এই নির্বাচনে সিপিআইএম বা কংগ্রেস তাদের জোটসঙ্গী বা অন্য কেউ প্রচুর আসন পেয়ে গেল আর তৃণমূল আর বিজেপির খুব ফল খারাপ হলো, এই ধরনের কোনো পরিসংখ্যান বা ভবিষ্যৎ ভাবনা কিন্তু এখনই চট করে দেখা যাচ্ছে না। তবে বিস্তৃত সম্ভাবনার শিল্প, কখন কি ঘটে যায় কিছু বলা যায় না। ফলে বামপন্থী যারা সমর্থক আছেন তারা তাদের মতন করে নতুন বছরে আশা রাখতেই পারেন যে তাদের রাজনীতিটা তারা তাদের মতো করে করবেন, ইতিবাচক রাজনীতি করবেন, পশ্চিমবঙ্গে শিক্ষা, শিল্প, বাসস্থান, স্বাস্থ্য এইসব কথা বলবেন। এখন মানুষ শুনবে কিনা সেই বিষয়টি কিন্তু একেবারেই পরিষ্কার নয়। অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে আমি যেটা শুরুতে আপনার সঙ্গে কথা বলার সময় বলেছিলাম, মূল জলরাশি হিসেবে এফআইআর, অনুপ্রবেশ, ধর্ম, দুর্নীতি, দুর্বৃত্তায়ন এই নিয়ে আলোচনাটাই কিন্তু সবচেয়ে বেশি চলবে। খুব বেশি ইতিবাচক বিষয় নিয়ে 2026-এর ভোট আবর্তিত হবে এটা আমার মনে হয় না। ইতিবাচক বলবেন কিনা জানি না, হয়তো কোন রাজনৈতিক দল কিছু ভাতা টাতা ঘোষণা করতে পারে, কিন্তু সেও খুব কাজের কথা যে সব সময় হয় এমনটা নয়। বামেরা কি শূন্যের গেরো কাটাতে পারবে বলে মনে করেন? দেখুন, এই অত্যন্ত জটিল প্রশ্ন। আমার কাছে ভোটের যে ডিস্ট্রিবিউশন দেখে এবং গত লোকসভা নির্বাচন দেখে আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে বামপন্থীরা যদি কয়েকটি নির্দিষ্ট আসন বেছে নিয়ে এখন থেকে তাদের প্রার্থী ঘোষণা করে খুব দৃঢ়ভাবে সেই আসনগুলোতেই কনসেন্ট্রেট করতেন, সেক্ষেত্রে হয়তো তাদের সেই আসনগুলোতে একটা সম্ভাবনা থাকবে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। সুতরাং প্রদত্ত ভোটের 35% মতো আপনাকে পেতে হবে জিততে গেলে। এবার ভোট পড়ে মোটামুটি 70 থেকে 80%। সুতরাং মোট যে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের মধ্যে অন্তত 25%, অর্থাৎ প্রতি 4 জনের একজন মানুষের ভোট কোনো একটি বিধানসভা কেন্দ্রে তাদের নিজেদের কাছে আনতে হবে। অর্থাৎ প্রতিটি বুথে 1000 জন মানুষ যদি থাকেন তার মধ্যে 250টি মানুষের ভোট তাদের নিজেদের কাছে আনতে হবে। এই অঙ্কটির তারা কতটা কাছাকাছি গেছেন তার পরীক্ষা নিরীক্ষা করা খুব শক্ত কিছু নয়। এইটা করে তারা দেখতে পারেন, এটাকে একেবারে অসম্ভব বলাটা ঠিক হবে না। সুতরাং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার যেটা মনে হয় যে আসন একটাও পাবে না বামপন্থীরা, এই জিনিসটা বোধহয় এভাবে বলাটা ঠিক নয়। তবে হ্যাঁ, সেই সম্ভাবনা যে সাংঘাতিক উজ্জ্বল এমনটাও নয়, কিন্তু তারা তাদের মতন করে যদি কৌশলগতভাবে কাজ করেন, মতাদর্শের রাজনীতি থেকে বেরিয়ে গিয়ে, মতাদর্শের রাজনীতি কিন্তু আসন দেয় কোনো সাহায্য করবে না, সেখানে কৌশলগত রাজনীতি কাজ করে এবং তারা কিভাবে সেই কৌশলগত ভাবে কোন কোন আসনে জেতার চেষ্টা করছেন এটা মানুষও যখন জানতে পারবে তখন বামপন্থীদের উইনেবিলিটিতে তৈরি হবে। অর্থাৎ উইনেবিলিটি ছাড়া মানুষ যদি মনেই করে যে না এরা জিততে পারবে না, তাহলে কিন্তু কিছুতেই 25% ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের মধ্যে থেকে ভোটটা পাওয়া খুব শক্ত। অর্থাৎ 4-1 ভোটার লিস্টে যাদের নাম আছে সেখান থেকে পেতে গেলে তারা যে জিততে পারেন এই ভাবনাটা তৈরি করতে হবে। এবার বামপন্থী নেতৃত্বের একটা বড় অংশ যেহেতু একটা ছেড়ে যাওয়া সময়ের নেতৃত্ব, যুবক যুবতীরা আছেন কিন্তু তারা কিন্তু এখনো পশ্চিমবঙ্গে সিপিআইএম এর মুখ নন। তারাই যে অর্থাৎ একটা উদাহরণ যদি দেওয়া যায় যে মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি তাকে মুখ করলেই যে সিপিএম প্রচুর আসন পাবে এমন আমি বলছি না, কিন্তু বলা হলো যে এনার নেতৃত্বে সিপিএমরা লড়াই করছে। এই জায়গাটা অন্তত একটা জিনিস প্রমাণ করবে যে যারা কোনোভাবে আগে পরাজিত হয়েছেন, পরাজিত হওয়া দোষের কিছু নয়, রাজনীতিতে পরাজিত হতেই পারে, কিন্তু সিপিএম যে জিততে চাইছে, যেমন বার্নি স্যান্ডার্স আপনি যদি তুলনা করেন নিউ ইয়র্কের সঙ্গে মেয়র নির্বাচনে, বার্নি স্যান্ডার্স তো নিজেদের দলের প্রার্থী হতে পারেননি, আগেই প্রাইমারিতে হেরে গেছিলেন, কিন্তু এই মেয়র নির্বাচনের সময় মামদানিকে কি অসাধারণ সাপোর্ট করেছেন। এই যে অসম্ভবকে ভাববো, এটা বোধহয় আপনার 1968-তে ফরাসি একটি আন্দোলনের সময় এই কথাটা হয়েছিল যে বি প্র্যাকটিক্যাল, কিন্তু চেষ্টা করো অসম্ভবের একটা আভাস মানুষের মনে দিতে। সেই ডিমান্ড দ্য ইম্পসিবল, ঠিক ইংরেজিটা আপনি বলেছেন, ফরাসি ভাষায় কিছু একটা আছে যে উচ্চারণটা আমি করতে পারবো না,
কিন্তু এই যে অসম্ভবকে দাবি করার যে জায়গাটা, যেটা বিভিন্ন সময় বড় বড় নেতা নেত্রীরা করেছেন, আহ, সেই অসম্ভবকে দাবি করার জায়গাটায় বামপন্থীরা এখনো যেতে পারেনি। আর মামদানিকে দেখে তারা ভাবতে পারেন যে এই ধরনের সত্যিকারের করা সম্ভব কিনা। দেখুন, নিউ ইয়র্ক নিয়ে যে যে কথাগুলো মামদানি বলেছেন, তার মানে 10% সফল হলে আমি নিজে অত্যন্ত আশ্চর্য হব। সেখানকার বাড়ি ভাড়া কমানোর থেকে শুরু করে নিম্নবিত্ত মানুষের কথা, এই বিশেষ বিষয়গুলি। ফলে সেইখানে তো তারা একটা অসম্ভবের স্বপ্ন দেখাতে পেরেছেন মানুষকে। তো বামপন্থীরা যদি অসম্ভবের স্বপ্ন দেখাতে পারেন, তাহলে হয়তো তারা আসন পেতেও পারেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শুভময় দা, নমস্কার, কথা বলার নমস্কার। জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন। বছরের প্রথম দিনে খুব বিশেষ একজন মানুষের সঙ্গে কথা বলবো। এই সময়ের পশ্চিমবঙ্গের রাজনীতির যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, একটা পশ্চিমী ঝঞ্ঝা এসছে, যার জন্য উত্তাপ কিছুটা বেড়েছে এবং রাজনীতির উত্তাপও বাড়ছে। শুভময় বসু, আমরা শুভময় বসুর সঙ্গে কথা বলবো এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক বিশ্লেষক এবং ধারাভাষ্যকার। শুভময় দা, আপনাকে প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং একটা হ্যাঁ, প্রশ্ন নমস্কার। করে নেব যে দিলীপ ঘোষ, খুব মন দিয়ে দিলীপ ঘোষের প্রত্যেকটা কথাই শোনার চেষ্টা করেছি। দিলীপ ঘোষ কিন্তু তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন জগন্নাথ মন্দিরকে উদ্বোধন করে, সেই ব্যাপারটাকে একবারও ডিজোন করছেন না। পার্টিতে আবার নতুন করে জায়গা ফিরে পাওয়ার পরেও কিন্তু ডিজোন করছেন না সেই কাজটাকে। নিজেকে বরং কিনা জাস্টিফাই করছেন। আপনি কিভাবে দেখছেন? দেখুন, রাজনীতির না মূল যে শক্তি, সেই শক্তিটা হচ্ছে স্ববিরোধিতা, সময়ের সঙ্গে পরিবর্তনশীলতা এবং কিছু ক্ষেত্রে কঠিন একটা মতাদর্শগত রাজনীতি, আবার কিছু ক্ষেত্রে কর্মসূচি ভিত্তিক আলোচনা। সুতরাং একজন মানুষ একজন কি করলেন তার নিরিখে তাকে সারা জীবন সেটা বয়ে বেড়াতে হবে কি হবে না, এই বিষয়টি কিন্তু রাজনীতির ক্ষেত্রে বিভিন্নভাবে সামনে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের যে মিটিং, সেই সময়ে এটাকে সৌজন্য সাক্ষাৎকার হিসেবে যদি বলা যায়, তাহলে অনেকেই বলবেন যে রাজনীতিতে তো ভালোই সৌজন্যের রাজনীতি। আর এটাকে যদি কোনো রাজনৈতিক পালাবদলের ঘটনা হিসেবে সেই সময় কেউ দেখে থাকেন, অর্থাৎ এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেখানে দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে চলে যেতে পারেন, যদি সেরকম হয়, তাহলে সেই বিষয়টি আজকে বারবার করে রাজনৈতিক আলোচনায় উঠে আসবে। যেমন উদাহরণস্বরূপ ধরুন, শুভেন্দু অধিকারী যে তৃণমূল থেকে বিজেপিতে এসেছে, আজকে এখন তো কম্পিউটারের জগৎ এবং সেখানে সব তথ্যই ধরা থাকে। ফলে বিভিন্ন সময় আপনি দেখবেন শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন, সেই সময় তার যে বক্তব্য বিজেপির বিরুদ্ধে, সেই বক্তব্যগুলো সামনে আসে। আজকের দিনে এই বিষয়টি কিন্তু সব সময় যে রাজনীতিতে বিপুল প্রভাব ফেলে এমনটা নয়। অর্থাৎ মানুষ এত গভীরভাবে প্রতিটি জিনিস বিশ্লেষণ করেন না, বা প্রতিটি জিনিস যদি এত গভীরভাবে বিশ্লেষণ করেনও, তাহলেও সামগ্রিকভাবে ভোট রাজনীতিতে মানুষকে গিয়ে একটাই ভোট দিতে হয়। অর্থাৎ একটা ভোট বিজেপিকে দেয়া যায়, তৃণমূলকে দেয়া যায়, সিপিএমকে দেয়া যায়, কংগ্রেসকে দেয়া যায়, কিন্তু আপনি 2/3 ভোট তৃণমূলকে, 1/3 বিজেপিকে এইভাবে কিন্তু ভোট দিতে পারেন না। ফলে যে মানুষরা বিজেপিকে ভোট দেবেন, তাদের কাছে বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মিটিং এর প্রসঙ্গ তুললেও কিন্তু তারা বিজেপিকেই ভোট দেবেন। আর যারা মাঝামাঝি আছেন, সেইটা শুনে অন্য কোনো দিকে ভোট দিতে চান, দিলীপ ঘোষকে বা বিজেপিকে ভোট না দিয়ে, তারা সেটাই করবেন। কিন্তু এই চলরাশিটির মাধ্যমে, অর্থাৎ এই যে একটি প্রশ্ন যে উনি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছিলেন, তার জন্যে রাজনীতিগতভাবে খুব যে একটা এফেক্ট পড়বে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না। আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু যেগুলো এই মুহূর্তে আছে, অবশ্যই তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এগুলো নেই। বরং তুলনায় যেগুলো আছে সেটা হচ্ছে এসআইআর, অনুপ্রবেশকারী, ধর্ম, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এই বিষয়গুলি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির খুব গুরুত্বপূর্ণ চলরাশি। এবং তার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের মিটিং এবং দিলীপ ঘোষ বিজেপির হয়ে কতটা লড়ছেন, সেগুলো হয়তো অতটা সামগ্রিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা চলরাশি হিসেবে দেখা দেবে না। শুভময় দা, এই জায়গায় আমার একটা প্রশ্ন। দিলীপ ঘোষের সভাপতিত্বে বিজেপি এ রাজ্যে নজিরবিহীন ভালো ফল করেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল করেছিল এবং তারপরে দিলীপ ঘোষ আস্তে আস্তে ব্রাত্য হয়ে গিয়েছিলেন। এখন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার মধ্যে তিনি একটু সফট, হিন্দুত্বের ক্ষেত্রে বা উগ্র জাতীয়তাবাদের ক্ষেত্রে কিছুটা সফট, কিন্তু মাঝে মধ্যেই তিনি আবার উগ্র হিন্দুত্বের কথাও তাকে বলতে বাধ্য হতে হচ্ছে। আহ, আবার দিলীপ ঘোষের জ্যাকেটটি গায়ে চাপাতে হলো বিজেপিকে। সেটা কি হুমায়ুন কবিরের মসজিদ রাজনীতি বা
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দির রাজনীতিকে কমব্যাট করার জন্য? হ্যাঁ দেখুন, আপনি আবার যে কথাটা বলছেন সেই ইনস্ট্যান্সিয়েশন, উদাহরণের প্রশ্ন, কিন্তু আপনাকে তো উদাহরণের বাইরে বেরিয়ে রাজনীতির তত্ত্বেও যেতে হবে। রাজনীতির তত্ত্ব কি বলছে? রাজনীতির তত্ত্ব বলছে রাজনীতির একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইনক্লুশনের রাজনীতি। মমতা হুম, হুম। বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য লক্ষ্য করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা প্রচুর কথা বলেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তার দলে নেন। তৃণমূল কংগ্রেস দলটার দিকে দেখুন, সেখানে অতি বাম থেকে শুরু করে একেবারে অতি দক্ষিণপন্থী বিভিন্ন লোকজন আছেন। সিপিআইএম কে সরানোর জন্য অতি বাম থেকে অতি দক্ষিণপন্থী সকলের কাছেই মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক চরিত্র এবং সফল। ফলে রাজনীতির আপনার যেটা বলছি স্ববিরোধিতা থাকে, দ্বন্দ্ব থাকে, সেগুলো মেনে নিয়ে যদি ভাবেন, আমরা যদি বিজেপি দলটাকে মনে করি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি বিশ্লেষণ করে তারা ভাবছেন যে ইনক্লুশনের যে রাজনীতি, যে রাজনীতিতে বিজেপি একমাত্রিক বিজেপি নয়, হিন্দু উগ্র রাষ্ট্রবাদী বিজেপি নয়, বরং তার মধ্যে উদারবাদও থাকবে, এই যে গোটা স্পেকট্রামটা তারা যদি ধরার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু শ্রমিক ভট্টাচার্য থেকে দিলীপ ঘোষ তারা এই চেষ্টাটাকে